ছোলার ডাল বলা হলো দাদা, তরকারি পড়ে গেছে। সেদিন তো বিভিন্ন কমেডিতে দেখেছিলাম। বাংলা তুমি লাগিয়ে লাও। আর ইউ অল ফ্রম রাশিয়া ম্যাম? নো ইংলিশ। যে আরতি হয় প্রধান ইসকন মন্দিরে, তো সেই মন্দিরে আমরা আরতি দেখলাম। এটা হচ্ছে আমাদের মূল ইসকন মন্দিরের মূল গেট। ছোলার ডাল প্লেন তরকারি ছোলার ডাল বলা হলো দাদা, তরকারি পড়ে গেছে। ডাল দেখতে পাচ্ছি না, ওই জন্য জিজ্ঞেস করছি। ছোলার ডাল বলছে, ডাল দেখতে পাচ্ছি না, ডাল মনে বলে গেছে। যাই হোক, ভুল করে দেওয়া আছে, ডাল একবারই করে গেছে, ডাল ভুলে গেছে। না না, পেয়েছি একটা ডাল, পেয়েছি ডাল পেয়েছি। হ্যাঁ বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আর আজকে হচ্ছে জানুয়ারির 11 তারিখ 2024 সাল। আর আমরা চলে এসেছি মায়াপুরে ব্লগিং করতে। মায়াপুর জায়গাটা ঘুরবো, অনেকদিন ধরেই ইচ্ছা ছিল মায়াপুরটা ঘুরবো, কিন্তু ঘোরা হয়ে ওঠেনি এখনো পর্যন্ত। তো ওই জন্য আমি আজকে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে মায়াপুরে ঠিক। আর কালকে আমরা রাত্রিবেলায় ট্রেন ধরেছিলাম এবং রাত্রিবেলাতে আমরা পৌঁছেছিলাম। আর পৌঁছানোর পরে ভোরবেলাতে আমরা এখানকার যে আরতি হয় প্রধান ইসকন মন্দিরে, তো সেই মন্দিরে আমরা আরতি দেখলাম। যদিও সেই আরতিটা পুরোপুরি আমরা দেখতে পাইনি, কিন্তু তবুও খুব সুন্দর একটা ফিলিংস, সুন্দর একটা মানে কি বলবো, একটা জিনিস আমরা জানতে পারলাম যে এখানে কীভাবে আরতিগুলো হয়। এবং যদি ওটার ভিডিও করতে পারতাম তো আমার খুবই ভালো লাগতো আপনাদের সামনে প্রেজেন্ট করাতে, কিন্তু আমি সেটা করতে পারলাম না, কারণ ওখানে কোনো রকম ক্যামেরা বা ফটোগ্রাফি বা মোবাইলে অ্যালাউড ছিল না। আমরা মোবাইলটাকে বাইরে রেখেই আমরা সমস্ত জিনিসটাকে আমরা অনুভব করলাম এবং অনেক রাশিয়ানো লোক ছিল সেইখানে। আর কীর্তনটা একটা সত্যি একটা ভালো একটা সুরে হয়। এবং সবথেকে একটা বিষয় আপনাদের জানাই যে এই কীর্তন যদি আপনারা দেখতে চান তাহলে একটা কিন্তু টিভি চ্যানেলেও অনুষ্ঠিত হয়। আচ্ছা দাদা, ওই টিভি চ্যানেলটার নাম কি যেখানে মায়াপুরে কীর্তনগুলো দেখানো হয় ইসকনের প্রধান? নাইন বাংলা। তো দাদা বলছে 9 বাংলা নামক একটা চ্যানেলে এই মায়াপুরের প্রতিদিনের যে আরতি, সন্ধ্যা আরতি এবং সকালবেলা আরতিটা সেটা কিন্তু দেখানো হয়। তো তোমরা সেই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকলে তোমরা অবশ্যই সেটা তোমরা দেখতে পারবে। আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি আমার হোটেলটা, যে হোটেলে আমি ছিলাম। আর সেই হোটেলটা কিন্তু ভালো, আসলে কমের মধ্যে সস্তায় যারা ঘুরতে চান এই মায়াপুরে তারা কিন্তু এই জায়গাটাতে এসে থাকতে পারে। 650 টাকাতে কিন্তু আমরা পেয়ে গেলাম। তো 650 টাকা এমন কিছু না, 650 টাকা খুবই কম। আর সেই 650 টাকার মূল্যে এত ভালো সুবিধা পাবো তা আমরা ভাবতে পারিনি। এখন আমরা তালা মেরে এলাম, কিছুক্ষণ আমরা শুয়েছিলাম। 6টার দিকে আমরা ঘরে ঢুকলাম আর তারপরে 8টা পর্যন্ত আমরা ঘুমালাম। তবে স্নান করে আমরা বেরিয়ে পড়লাম দুজন মিলে। আজকেও আমি আর রোহিত চলে এসেছি। আমরা একটা টুকটুক ভাড়া করে নেব, টুকটুক ভাড়া করে আমরা পুরো মায়াপুর এবং নবদ্বীপটাকে ঘুরে দেখানোর এবং দেখার চেষ্টা করব। এই দেখো, এই হোটেলে আমরা ছিলাম। হোটেলটার নাম হচ্ছে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য গেস্ট হাউস। খুব অল্প খরচাতে এখানে কিন্তু ঘর ভাড়া পাওয়া যায়। আমার জন্য তো ঘর ভাড়া কম হয়েছিল, জানি না এই দাদার জন্য হয়তো হয়েছিল ঘর ভাড়া। হ্যাঁ, আমার চায়ের দোকান, বিখ্যাত চায়ের দোকান এটা, তাই নাকি? পশ্চিমবঙ্গের যে গ্রামের প্রতি পদক্ষেপে রয়েছে এক একটি বিশাল সুন্দর ও সুন্দরতম মন্দির, যার দৃশ্যে আপনাকে করে দেবে মাতাল। তা হলো মায়াপুর। এই মায়াপুরেরই প্রাচীন নাম ছিল মিয়াপুর, যা নদিয়া জেলার কৃষ্ণনগর সদর সাব ডিভিশনের নবদ্বীপ সিডি ব্লকের বামনপুকুরের পাশে অবস্থিত। বর্তমানে এটি পৃথিবীর
কৃষ্ণ নামের চেতনা দেওয়ার হেডকোয়ার্টার হিসাবেও পরিচিত, যাকে আমরা মায়াপুর ইস্কন নামেও চিনে থাকি। এই মায়াপুরটি ভাগীরথী ও জলঙ্গি নদীর মিলনস্থলে অবস্থিত, যার এক পাশে রয়েছে ভাগীরথী আর অন্য পাশে রয়েছে জলঙ্গি নদী। আজকে হচ্ছে জানুয়ারি মাসের 11 তারিখ, আর ঘড়িতে বাজে ঠিক সকাল 8:30। তারই মধ্যে আমরা টোটো করে বেরিয়ে পড়েছি মায়াপুরকে আপনাদের ঘুরে দেখাবো। কিন্তু চারিদিকে এতটাই কুয়াশা যে কোনো কিছুই ভালো করে দেখার উপায় নেই, তাই আপনাদেরকে এই রকম কষ্ট করে পুরো মায়াপুরের ভিডিওটা দেখতে হবে। তবে চলুন আমরা মায়াপুরের বিভিন্ন মন্দিরগুলো ঘুরে ঘুরে দেখি আর আপনাদেরকে তার সম্বন্ধে বিভিন্ন ধরনের তথ্য দিই। এটা হচ্ছে আমাদের মূল ইস্কন মন্দিরের মূল গেট। এখানে আমরা ঢুকেছিলাম, আর এই যে এই বিল্ডিংটা মানে নতুন হচ্ছে নাকি? হ্যাঁ, এটা একটা ইস্কন মন্দির, বিশ্ব মন্দির। আমি শুনেছি যে এই মন্দিরটা পৃথিবীর সব থেকে বড় গৌরীয় মানে ইস্কন। এইটা কি মন্দির দাদা? এটা দেখাবেন না? এটা হচ্ছে শান্তগোস্বামী, ঠিক আছে? এটা হচ্ছে শান্ত, ওটা মূল মন্দির, ওটা শিব মন্দির, ওটা মূল। হ্যাঁ, শ্রী শান্ত গোস্বামী গৌরীয় মঠ। কিন্তু রাস্তাটা পার হবার সময় খুব ভালো করে নজর দিয়ে পার হবেন। দেখুন, প্রত্যেকটা মন্দির আমি দেখাবো যার ধাঁচগুলো প্রায় একই রকম, কিন্তু দেখতে অপূর্ব সুন্দর। ভিতরে ঠাকুর ঠিক আছে। এখন আপনাদেরকে বলে দিই যে এই ভিতরে, এই মন্দিরটার ভিতরে আসলে কি আছে। এই মন্দিরটার ভিতরে আছে যেটা প্রধান মূর্তি, সেটা হলো রাধা গোবিন্দের মূর্তি আছে, আর তার সখীগণ আছে, আর তার সঙ্গে তার পাশে রয়েছে জগন্নাথ দেবের মূর্তি। আর তার গোটা দেওয়ালে ওপরে বিভিন্ন মূর্তি খোদাই করা আছে, এবং সেই সবগুলো একটা মানে তথ্যচিত্র বলতে পারেন। এবং সেই তথ্যচিত্রে মহাভারত পুরাণের বিভিন্ন জিনিস ওখানে কিন্তু মানে ছবির মাধ্যমে ওখানে তোলা আছে, আর কিছুই না। আর বিভিন্ন মহাপুরুষদের মানে এনাদের যারা বিভিন্ন গোস্বামী আছেন তাদের বিভিন্ন ছবি আছে, বিভিন্ন গোস্বামীদের, আর কে কে কী দান করেছে তাদের একটা লিস্ট ওই ভিতরে রাখা আছে। ব্যাস এইটুকুই। আর এটাকে আপনি বাইরে থেকে দর্শন করতে পারেন, ভিতর থেকেও দর্শন করতে পারেন, কিন্তু তার জন্য কিন্তু আপনি ভিতরে গিয়ে ছবি তুলতে পারবেন না, যার জন্য আপনাকে 1000 টাকা জরিমানা দিতে হবে। এবং আপনার ক্যামেরাটাও কিন্তু আপনাকে নিয়ে নেবে, আপনার ক্যামেরাটাও। নবদ্বীপ ঘাট হয়ে যেটা পার হচ্ছে, তো সেটা হচ্ছে দক্ষিণ দিক, আর এখন আমরা ঠিক তার উল্টো দিকে যাচ্ছি, তার মানে হচ্ছে উত্তর দিক। আর উত্তর দিকে এখন পরবর্তী মন্দিরটা হচ্ছে কি? রাধা মদন মোহনের মন্দির। এখন টোটোবালা আমাদের নিয়ে চলেছে শ্রী মদন মোহন মন্দিরের দিকে, আর ততক্ষণে চলুন আপনাদের বলে ফেলি এই মায়াপুরে আসবার বিভিন্ন পথ। যদি আপনি ভাবেন ট্রেনে আসবেন, তাহলে আপনি দুইভাবে আসতে পারবেন। এক নম্বর হচ্ছে মালদা হাওড়া হয়ে, আর আরেকটি হচ্ছে লালগোলা শিয়ালদা হয়ে। যদি আপনি হাওড়া মালদা হয়ে আসেন, তাহলে আপনাকে নবদ্বীপ স্টেশনে নেমে সেখান থেকে 20 টাকা টোটোর বিনিময়ে আসতে হবে নবদ্বীপ ঘাট, আর সেখান থেকে 3 টাকা নেবে আপনাকে নৌকায়, আর 10 টাকা করে নেবে লঞ্চে, আপনাকে সোজা পৌঁছে দেবে মায়াপুর ঘাটে। আর দ্বিতীয়ত, আপনি যদি আসেন লালগোলা শিয়ালদা হয়ে, তাহলে আপনাকে লালগোলা শিয়ালদাগামী যে কোনো ট্রেনে চেপে চলে আসতে হবে কৃষ্ণনগর স্টপেজে। সেখানে এসে আপনি বাস কিংবা অটো ধরে সোজা চলে আসতে পারেন এই মায়াপুরে। এই দেখুন, এটা হচ্ছে রাধা মদন মোহন দেবের মন্দির।
এটা কে মাতা জানকী না কে বসুধা কি বলেছে বৃন্দা মহারানী পরিক্রমা করুন, বৃন্দা মহারানীকে পিছনে রেখে ফটো তোলা নিষেধ। পিছনে রেখে সামনে ফটো তুলেছি না থরি। এখানে কিছু বলাই নাই আলাদা করে, ফটো তোলা নিষেধ। ভিডিওগ্রাফিও করা যাবে না নাকি? ভিডিওগ্রাফিও করা যাবে না। দেখালাম সেটা হচ্ছে রাধা মাধবের মন্দির, আর এই মন্দিরের ভিতরে সেই একই জিনিস আছে, শ্রীকৃষ্ণ এবং তার সঙ্গে রাধা এবং তার সঙ্গে তার এক সখী সম্ভবত। তো আর বাইরে আপনাকে দেখালাম বৃন্দামা, যাকে আপনি পিছনে রেখে মানে সেলফি করতে পারবেন না, কিন্তু আপনার অন্য সমস্ত মানে ভিডিওগ্রাফি বাইরে থেকে লাগুন, কিন্তু ঠাকুরের যেখানে প্রতিমা এবং মূর্তি রয়েছে সেই জায়গাটাতে কিন্তু কোনো জায়গাতেই মানে কোনো মন্দিরেই এখানকার আপনি ভিডিওগ্রাফি করতে পারবেন না। দেখুন এটা হচ্ছে নিমাইয়ের জন্মস্থান, জন্মভূমি বা জন্মস্থান এই জায়গাটি। হরে কৃষ্ণ 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 নিত্যানন্দ মহাপ্রভু। বিভিন্ন ছোটখাটো অনেক মন্দির আছে। হ্যাঁ লীলা 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 এই দেখুন কি অবস্থা, দেখুন ডোনেশন এখন কিউআর কোডের মাধ্যমে নেওয়া হচ্ছে, মানে লোকেদের হাতে এখন পয়সার অভাব বলে কিউআর কোডের মাধ্যমে নিচ্ছে। এটা একটা ভালো জিনিস, একটা যে ফোন পের মাধ্যমে দান করা যাবে, 1 টাকা দান করা যাবে, ভালো জিনিস একটা। এতদিন তো বিভিন্ন কমেডিতে দেখেছিলাম, এতদিন তো বিভিন্ন মানে কমেডি ভিডিওতে দেখেছিলাম যে কিউআর কোডের মাধ্যমে মানে বিভিন্ন যেসব দিয়ে দাও। তো এতদিন তো বিভিন্ন কমেডি ভিডিওতে দেখেছিলাম যে যারা হচ্ছে ভিক্ষুক তারা কি করে, ওই কিউআর কোড নিয়ে ঘুরছে এরকম। হ্যাঁ, তো আজ প্রথম দেখতে পেলাম যে কোনো ঠাকুরের স্থানও এরকম ডোনেশনের জন্য কিউআর কোড রয়েছে। এখানে কি করছে দেখুন, ভোগ তৈরি করছে মনে হয়, কি করছে কি জানো। এই জায়গাটা হচ্ছে এটা সহ্য করতে হবে, কিছু করার নাই। আসলে ঠাকমাটা বারবার বলছিল তিলক দিব তিলক দিব তিলক দিব, আমি বলছি নিয়ে নাও বাগনাকে, নিয়ে নিয়ে কিছু ধরি দাও। কত টাকা দিলা বাগনা? ব্যাস ঠিক আছে। আরে ঠিক আছে, বৃদ্ধ মানুষ কিছু করে ইনকাম করছে, ভিক্ষা করে ইনকাম করেনি, এটা হলো বড় কথা। আর ভিক্ষা করে হলে ভালো চুরিচামারি যাতে না করে। বাহ বাবা, এটা কাঁচের দরজা দেখুন, বাহ খুব সুন্দর। বাহ বাবা, এই জায়গাটা দেখুন একবার, সত্যি মন জুড়িয়ে গেল একবারে। চলো বাগনা সামনের দিকটাতে চলো, চলুন আরো ভিতরের দিকটা আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি। এই দেখুন এই দিকটাতে হচ্ছে বিভিন্ন ফুলের কিন্তু চাষ করা, এবং গোলাপ ফুলেরই চাষ করা হচ্ছে প্রত্যেকটা মানে পুরো জায়গাটাতে। এই দেখুন এখানে লেখা আছে ক্যামেরা আর মোবাইল কিন্তু নট অ্যালাউড, ওই জন্য আমরা এখানেও ক্যামেরা এবং মোবাইল নিয়ে ঢুকতে পারছি না, কিন্তু
একটু ঘুরে আসি, ঘুরে এসে আপনাদেরকে পুরো জায়গাটার ব্যাপারে তথ্য দেবো যে কী কী আছে ভিতরে, কী কী জিনিস দেখলাম আমরা ভিতরে সেটা। এটা হচ্ছে শ্রীধাম মায়াপুরের নিমাইয়ের জন্মস্থান। আর এখানেও ভিতরে ফটো তোলার নিষেধ, কিন্তু যেটা ভিতরে আমি দেখলাম সেটা হচ্ছে যেখানে নিমাই জন্মগ্রহণ করেছিলেন যে কুটিরে, সেই কুটিরটাকে বাঁধানো আছে এবং তার বাবা মা এবং তার সেখানে মূর্তি রাখা হয়েছে। তার মা ছিলেন শচী, নাকি শচী, আর বাবা ছিলেন জগন্নাথ মিশ্র। তো তাদের নামটা খোদাই করা আছে। তার সঙ্গে একটা শিবের মন্দির আছে, ভৈরবের মন্দির আছে এবং গৌড়র একটা কিছু মন্দির আছে, যেখানে মানে বিভিন্ন ধরনের মন্দির আছে এক কথায়, ছোটো বড়ো বিভিন্ন ধরনের মন্দির আছে। আর এইখানে যেসব ভক্তবৃন্দরা আসেন তাদের জন্য বা অতিথিরা আসেন তাদের জন্য এখানে অতিথিশালা করে রাখা আছে। সামনে হচ্ছে নাট মন্দির, নাট মন্দিরের সামনেই আর একটা এখানে ঠাকুরের মূর্তি রয়েছে, এখানেও ফটো তোলা নিষেধ। এই জায়গাটা খুব সুন্দর, প্রত্যেকটি জায়গায় এখানে সুন্দর, হ্যাঁ অপূর্ব সুন্দর। আপনারা শুধু আসতে পারেন, কিন্তু ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি সম্পূর্ণ নট অ্যালাউড। জানি না এখানে কী হচ্ছে, দেখা যাক একটু এখানে কি হচ্ছে, কিছু চলছে নাকি এখানে। এখানকার লোকগুলো কি লম্বা দেখুন, সব সম্ভবত রাশিয়া থেকে এসেছে এরা কিন্তু। আর এই যে সামনে মানুষটিকে দেখছেন গোস্বামী, ইনি হচ্ছেন গাইড এক কথাতে, সবাই রাশিয়ান। আমি আসলে রাশিয়ানদেরই দেখতে পাই। Are you all from Russia, ma'am? No English. No English? Russia? De España. Spain. Okay. তো আমি জিজ্ঞেস করলাম কি আপনারা সবাই রাশিয়া থেকে এসেছেন ইংরেজি, তো বললো কি আমি ইংরেজি জানি না। তো আমি জিজ্ঞেস করলাম কোথা থেকে এসেছেন, রাশিয়া, তো বললাম না স্পেন। আসলে ওই দিকে কিন্তু মানে আমাদের এদিকে যতটা এখনো পর্যন্ত মানে ঠাকুরকে ভক্তি মানে দেখতে পাচ্ছি আশেপাশে সমস্ত লোকেদের, তার থেকে কিন্তু ওদের ভক্তিটা অনেকটাই বেশি হয়েছে এখন, এবং তারা বুঝতে পেরেছে এই হরিনামের কি মাহাত্ম্য। আমাকে তো খুব ভালোই লাগছে একটা ইন্ডিয়ান এবং বাঙালি হয়ে, যে ভারতের রাম নাম গোটা দেশে ছড়িয়ে আছে এবং সারা বিশ্বের লোক এর মাহাত্ম্য জানে, বোঝে এবং সম্মান করে, এবং তারা নিশ্চয়ই কিছু ফল পাচ্ছে এবং ঠাকুর তাদের উপর মুখ তুলে চাইছেন। তো বিভিন্ন কারণে আমি খুবই খুশি আজকে, এবং সত্যি অনেকদিন পরে মানে আমি কোনোদিনই কোনো বিদেশির সঙ্গে কথা বলিনি, আজ প্রথম আমি মাই ফার্স্ট টাইম লাইফে। আসলে কী বলবো আমার কথাটা হয়ে যাচ্ছে। তো ফার্স্ট টাইম আমার যে আমি কোনো রাশিয়ান কিংবা স্পেন কিংবা বিদেশি লোকের সঙ্গে আমি প্রথম কথা বললাম। তো যাই হোক, চলো আর একটা জায়গায় আমরা যাব, দেখি কত জায়গার লোক আছে ভারতবর্ষ ছাড়াও, সেটাই আমি আজকে তোমাদের দেখাবো এই ভিডিওর সঙ্গে সঙ্গে। এখন আমরা দাঁড়িয়ে আছি শ্রীবাস আঙ্গনে, আর এইখানে কিন্তু সেই খোল ভাঙার যে এখানে যে খোলটা বেঁধেছিল জগাই মাদাই, তো এই পুরো জায়গাটাও আমরা ভিতরে ঢুকবার দেখবো আজকে আমরা কোনো জায়গা বাদ দেবো না। আর সত্যি রাশিয়ান কিংবা অন্য কোনো দেশে যদি লোক পাই তাহলে তার সঙ্গে তো অবশ্যই আপনাদের সঙ্গে মিট করাবো। এই দেখুন লেখাই আছে মায়াপুর শ্রী চৈতন্য মঠের শাখা দর্শন করুন, শ্রীবাস অঙ্গন খোল ভাঙার ডাঙ্গা ভিজিট শ্রী, যাও ইংরেজিতে লেখা আছে পড়ে নেবেন একটু। সব জায়গাতে রামের মূর্তি আছে।
বাহ চলে আসেন একেবারে দেশি ঘি। এই দেখো গেটটা ভিতর থেকে এইরকম দেখতে, আর বাইরে থেকে কত না সুন্দর দেখতে। হ্যাঁ, ভিতরটাও খারাপ না। বাহ, এখানে আবার আমি দেখছি প্রত্যেকটা মানে মন্দিরে কিংবা প্রত্যেকটা জায়গায় যেখানে কিছু দর্শনীয় জায়গা আছে সেই সব জায়গাতে কিন্তু ঠাকুরের সব মালা দোলা এগুলো সব বিক্রি করা আছে, ঠাকুরেরই বিভিন্ন জিনিস যেগুলো কাজে লাগে সেইগুলো। এখানে মনে হয় ভিডিওগ্রাফি করা হবে। দেখুন এখানে আবার ঠাকুরের বিভিন্ন বইও পাওয়া যায়, আপনি যদি মনে করেন তো সেই সব বইগুলো আপনি এখান থেকে সংগ্রহ করতে পারেন। এবার দেখে নিই আমরা কি কি বই এখানে পাওয়া যায় নাকি। চৈতন্য চরণামৃত, সব চরিতামৃত, চৈতন্য ভাগবত, বাবা বাবা, মানে শ্রীকৃষ্ণের সঙ্গে জড়িত সমস্ত বই, ব্রাহ্মণ ও বৈষ্ণব, শ্রীমদ্ ভাগবত তাৎপর্য, বঙ্গে সামাজিকতা, যাই হোক এই ধরনেরই বই, মানে মায়াপুর রিলেটেডই সব বইগুলো এখানে পাওয়া যায়। খোল ভাঙার ডাঙা, ফটো তোলা। এখানে রয়েছে বিভিন্ন সন্ন্যাসীদের সমাধি মন্দির, এগুলো বেশ দেখতে ভালো, একটু দেখা আর কিছুই না। যে দোকানে চা খাচ্ছিলাম শ্রীগুরুর যে রেস্টুরেন্টটা তার পাশেই, উনি বললেন যে এখানে যতগুলো মন্দির আছে তাদের মানে তারা অনেক মানে জমির মালিক, এক কথা ভূমিহার বলতে পারেন, কিংবা ভূমিহার কিংবা জমিদার, তারা কিন্তু এই সব জায়গার মালিক এবং তারা তাদের একটা নিজস্ব জায়গা করে রেখেছে যেখানে তাদের বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় ঠাকুরের সেবার জন্য তারা তাদের যে দরকার যেসব সবজিগুলো সেইগুলো কিন্তু চাষাবাদ তারা নিজেই করে এবং প্রতিদিন ভক্তদের খাওয়ানো হয় এবং সেই জন্য হয়তো কোনোটাই প্রসাদ নেওয়া হয়, কোনো মানে পয়সা নেওয়া হয়, কোনোটাই পয়সা নেওয়া হয় না। আর আরেকটা বড় কথা হলো যে উনি বললেন যে এখানে কিন্তু প্রত্যেকটা জায়গারই প্রত্যেকটা মন্দিরেরই কিছু যারা দীক্ষা নেয় তারা কিন্তু মানে শিষ্য থাকেন এবং সেই শিষ্যদের দানেই এবং যে জমিটা আছে সেই জমির দানে এবং ভক্তরা আসে তাদের যেসব দান করেন, তারা যেসব টাকা পয়সা বা যে কোনো জিনিসই হোক তারা যেটা দান করেন ভক্তরা, যে আমি যেমন দেখতে এসেছি ধরুন কিছু দান করলেন, তো সেইখান থেকেই আসলে এই জায়গাগুলোর মানে মেনলি পয়সা আসে। এবং স্কন মন্দিরেরও একই গল্প, কিন্তু স্কন মন্দিরের নিজস্ব জমি আগে থেকে ছিল কিনা বলতে পারবো না, আমার সম্ভবত না, কারণ এটা কোনো বিদেশিদের তৈরি, তাও বলতে পারবো না। তবে আমি শুনেছি স্কন মন্দিরের ভিতরে একটা মূর্তি আছে এবং যিনি মানে প্রধান স্কন মন্দিরটাকে তৈরি করেছিলেন। তো আমরা সব শেষে স্কন মন্দিরটা দর্শন করব এবং ততক্ষণ পর্যন্ত ভিডিওর সঙ্গে লেগে থাকবো। এখন আমরা এই দিক দিয়ে চলে যাচ্ছি, এই দিকে একটা কি মন্দির আছে, তো সামনে রয়েছে গৌর গদাধরের মন্দির। এই দেখুন সেই সবজির জমি, চলুন গৌর গদাধরের মন্দিরের দিক দিয়ে আমরা পাশ হয়ে যাব, কারণ ওইখানে আমাদের যে টুকটুক বা টোটোর যিনি চালান সেই ড্রাইভারটা ওখানে আমাদের জন্য অপেক্ষা করছেন, ওইখানেই ওনার সঙ্গে মিট করবো। এই যে বাহ, এটা হচ্ছে গৌর গদাধর মন্দির। এটা নতুন করা হচ্ছে, বেশি দিন হয়নি, এটা তৈরি করছে।
গৌর গদাধর দর্শন করুন, এটাই হচ্ছে গৌর গদাধর মন্দির। আমার পিছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন বা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গদাধরের জন্মস্থান। তো সেই হিসাবে এখানে গৌর আর গদাধরের মূর্তি রাখা হয়েছে এবং এখানে পুজো করা হয়। কি নাই, এখানেও মনে হচ্ছে একটা নাট মন্দির তৈরি করবে, বিশাল বড়। প্রত্যেক জায়গাতেই নাট মন্দির তৈরি করছে এরা।